প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য 2024 সালে, সেখানে স্কুল নম্বর 16-তে 16 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ গ্রুপ এ এবং বি। তো সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো পেজ নম্বর 319-এর। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখবে এবং তো 16 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আজকে আলোচনা করবো। তো এখানে 16 নম্বর স্কুল দেখো প্রথমে কী বলা আছে, গ্রুপ এ এর মধ্যে 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে 13 নম্বর। এখানে প্রথম একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একে বলা আছে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক। সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.1 সেন্টিমিটার। এরপরে বলা আছে কোন উপসর্গ দ্বারা 10⁻³ প্রকাশ করা হয়, তো এটা হবে কি, কিলো। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে নিম্নলিখিত কোন লেখচিত্রটি ইউ প্রাথমিক বেগ সম্পন্ন সমবন্ধনযুক্ত গতি নির্দেশ করে, তো এখানে অপশান সিটা সঠিক হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 10 কেজি ভরের একটি বস্তু 1 মিটার উচ্চতা থেকে নিচে পড়লে বস্তুটির স্থিতিশক্তি হ্রাস হবে, কতটা স্থিতিশক্তি হ্রাস হবে। তো এখানে দেখো তোমাদের জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বলে দেওয়া হয়। অপশান বি সঠিক উত্তর হবে 100 জুল। এরপরে প্রশ্ন দেওয়া আছে অনেক প্রতিধ্বনি একসঙ্গে শোনা গেলে তাকে বলে অনুরণন। এরপরে বরফ যখন গলে তখন তার উষ্ণতা কী হয়, একই থাকে। এরপরে প্রশ্ন 0.001 মোল জলের ভর হলো কত। দেখো 7 দাগের অঙ্কটা এখানে, জলের আণবিক ভর, জলের আণবিক ভর কত, 18 গ্রাম। আমরা জানি যে H2O অর্থাৎ কী হয় 2 × 1 প্লাস অক্সিজেনের 16, তাহলে সমান কত, 18 গ্রাম। এবং তাহলে 1 মোল জলের ভর কত হবে, 1 মোল জলের ভর 18 গ্রাম, তাহলে 0.001 মোল জলের ভর সমান কত হবে, 18 × 0.001 সমান কত, 0.018 গ্রাম। তাহলে অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সিএল পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো, ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কী বলা হয়েছে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত। তো আমরা ক্লোরিনের কি জানি, ক্লোরিন হচ্ছে কত, 17। তো সেটা আমাদের ইলেকট্রন বিন্যাস কী করে হবে, KL M কক্ষ যদি হবে এমভাবে, তো কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 7টা, টোটাল ক্লোরিনের কত, 17টা থাকবে, 17টা ইলেকট্রন। তাহলে লাস্ট কক্ষে কত, 7টা ইলেকট্রন থাকবে। তো কি সর্ববহিস্থ কক্ষ এম, সেখানে 7টা থাকবে, অর্থাৎ অপশান সি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন দেখো দেওয়া আছে 9 দাগের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত। বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে অপশান সি অর্থাৎ 7। এরপরে প্রশ্ন পদার্থ কোন যৌগ অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়, পদার্থ কোন যৌগ অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়, AlOH3। এরপরে প্রশ্ন একটি ইমালশন হলো কোনটা, অপশান ডি অর্থাৎ দুধ। এরপরে যে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো, জলে স্থায়ী ক্ষারতার কারণ, জলে স্থায়ী ক্ষারতার কারণ হলো MgSO4, অপশান সি। এরপরে প্রশ্ন দুটি অমিশ্রণীয় তরলের পৃথকীকরণের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সেপারেটরি ফানেল। এরপরের যে প্রশ্নগুলো দেখো, গ্রুপ বি, গ্রুপ এ কমপ্লিট। গ্রুপ বিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে কি বলা আছে দেখো, ওদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো এখানে এটা একের দাগের প্রশ্ন বলা আছে পীড়নের এসআই একক লেখো, পীড়নের এসআই একক লেখো। পীড়নের এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, যে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হলে 1 মিলিলিটার জলের ভর গ্রাম এককে কত। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে তোমরা লিখবে 1 লিটার সমান কত, 1000 ml, 1 লিটার সমান কত, 1000 ml। তাহলে এবং 1 কেজি সমান সেটাও কি হয় 1000 গ্রাম। তাহলে এখানে তোমরা লিখতে পারো 1000 ml জলের ভর
1000 ml জলের ভর সমান সমান আমরা 1000 গ্রাম লিখতে পারি। সেখান থেকেই 1 ml জলের ভর সেটা হচ্ছে কত 1000 বাই এই 1000 ইন্টু গ্রাম সমান সমান কত 1 গ্রাম। তাহলে অপশান উত্তর কত হবে 1 ml, যেটা বলা আছে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হলে 1 ml জলের ভর গ্রাম এককে কত সেটা হবে 1 গ্রাম। 1 গ্রাম। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 অ্যাংস্ট্রম সমান সমান ড্যাশ মিটার। তো এখানে 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার হবে 10⁻⁻10 গ্রাম। এবং ক্ষমতার মাত্রিয় সংকেত কি এখানে লিখে দিই। ক্ষমতার মাত্রিয় সংকেত হবে ml² T⁻³ ক্ষমতার মাত্রিয় সংকেত এটা। এরপরে প্রশ্ন দেখো, বল ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক লেখো। বল ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক হলো কি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। এরপরে প্রশ্ন, পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। এরপরে প্রশ্ন, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হলো 0। কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? না, ঋণাত্মক হতে পারে না। অতএব পর্যন্ত একটি বস্তুর ভর প্রাথমিকের তুলনায় দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? তো এটা তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো, তো এখানে যেটা ছিল সেটা যদি এখানে আমরা অঙ্কটা করি, তো কী বলা আছে, একটি বস্তুর ভর প্রাথমিক তুলনায় দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের তুলনায় কত? তো আমরা প্রথম ক্ষেত্রে যদি গতিশক্তি বার করি সেখানে কী হবে, গতিশক্তি 12 m × v²। এবং এটা যদি আমরা 1 নম্বর ধরি, এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কী হবে 12 × 2m হবে। কারণ প্রথম ভর ছিল কত m, এবং তুলনায় দ্বিগুণ হলে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তাহলে 2m হয়ে যাবে ইন্টু v²। তাহলে আমরা পরের লাইন কী লিখব, এখানে 12 mv² ইন্টু 2 এদিকে লিখে নিলাম। এটা আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। এদিকে ভাগ করে পাই এভাবে লিখবে। তাহলে কী হবে দেখো, আমাদের প্রথমে E2 বা E1 সমান সমান আমাদের উপরে যেটা হবে 12 m × v² ইন্টু 2, এবং নিচে কী হবে 12 m × v²। তো এভাবে এটা কাটলে এখানে 2 পড়ে থাকে। অতএব আমাদের কী হবে যে E2 সমান সমান 2 E1। তাহলে আমাদের কী বলা হয়েছে এখানে, একটি বস্তুর ভর প্রাথমিক তুলনায় দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। আমাদের পূর্বে কত ছিল E1, তাহলে তার দ্বিগুণ হয়ে গেল, তো দ্বিগুণ হবে। আর পরের প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ যন্ত্র কোন নীতির ওপর কাজ করে? সেটা হবে কি শব্দের প্রতিফলনের ওপর কাজ করে। শব্দের প্রতিফলনের ওপর কাজ করে বা প্রতিফলনের ওপর কাজ করে। এরপরে প্রশ্ন, কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 500 হার্জ, এর থেকে কি বোঝা যায়? এর থেকে তোমরা কি বুঝতে পারো? তো এর থেকে কি বুঝবে যে একটি সুরশলাকার কম্পাঙ্ক 500 হার্জ বলতে বোঝায় সুরশলাকাটিকে আঘাত করলে তার বাহুগুলি সেকেন্ডে 500 বার কম্পিত হবে। তো আমি আরেকবার বলে দিই, এখানে একটি সুরশলাকার কম্পাঙ্ক 500 হার্জ বলতে বোঝায় সুরশলাকাটিকে আঘাত করলে তার বাহুগুলি সেকেন্ডে 500 বার কম্পিত হবে। এরপরের প্রশ্ন ছিল, লিনতাপের সিজিএস একক কী? লিনতাপের সিজিএস একক কী? এটা হবে ক্যালোরি পার গ্রাম। এখানে লিখে দিই ক্যালোরি পার গ্রাম। এবং এসআইতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত?
এসআইতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সেটা হবে 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। তো এটা এককটা লিখবে জুল পার কেজি। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, 11 দাগের প্রশ্ন, 20 ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কী পরিমাণ কার্য করা প্রয়োজন? দেখো ডব্লিউ ইকুয়ালস টু তাহলে জে ইন্টু এইচ, সেখানে আমরা জে এর ভ্যালু কত, 4 ইন্টু 2 ইন্টু 20 ক্যালোরি। এইচের মান কত, 20 ক্যালোরি বলা আছে। তাহলে সেখানে আমাদের এটা ক্যালোরি কাটবে, তাহলে 4.2 জুল ইন্টু 20, তাহলে এটা গুণ দিয়ে করলে কত হবে, 84.0 জুল। তো এটাই আমাদের উত্তর হবে, 84 জুল। তাহলে উত্তর কত, 84 জুল হবে। এরপরের প্রশ্ন দেখো, নিউক্লিয়ন কি? তো লিখবে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট, এটা প্রোটন হবে, মোট প্রোটন ও নিউট্রন কণার সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন বলে। এরপরে ছিল কি, দেখো 31p 15 এবং 32s 16, এদের মধ্যে সম্পর্ক কি? তো এটা সম্পর্ক আমরা কী করে বার করব? দেখো এখানে হচ্ছে 31p 15, এটা থেকে আমরা কি পাই? দেখো এখানে n এর মান কত হবে, 31 মাইনাস 15, তাহলে কত, 16 নিউটন সংখ্যা, এবং যেটা পরে আছে 32s এবং 16, সেখানেও কিন্তু কত পাবো, 32 মাইনাস 16 সমান কত, 16টা নিউটন সংখ্যা পাবো। অর্থাৎ এদের নিউটন সংখ্যা সমান, অর্থাৎ এ দুটো পরস্পর আইসোটোন। তাহলে এরা কি পরস্পর আইসোটোন, পরস্পর আইসোটোন। এরপরে এনটিপিতে 0.225 মোল HCl এর আয়তন কত? তো এখানে অঙ্কটা করি। তো এভাবে করবে, এনটিপিতে 1 মোল HCl এর আয়তন, 1 মোল HCl এর আয়তন কত, 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল এর HCl আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং আমাদের কত বলা আছে, 0.225 মোল, 0.225 মোল HCl এর আয়তন কত হবে, 2.4 ইন্টু 0.225। তো সেটা আমাদেরকে এটা গুণ করতে হবে, গুণ করলে টোটাল আমাদের আসবে কত, 5.04 লিটার। এরপরে 1 মোল ইলেকট্রন সংখ্যা কত? 1 মোল ইলেকট্রন সংখ্যা কত? সেটা হবে কত, 6.022 ইন্টু 10⁻23। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে, রক্ত কী ধরনের দ্রবণ? রক্ত কী ধরনের দ্রবণ? এটা হবে কি, কোলয়েডীয় দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ। প্রকৃত দ্রবণে দ্রাব্য কণাগুলির ব্যাস কত? 10⁻⁸ সেন্টিমিটার, অথবা তোমরা লিখতে পারো 0.1 ন্যানোমিটার। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনক্ষণ নির্দেশ করতে কোন নির্দেশক ব্যবহার করা হয়? এটা হবে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, স্টোন ক্যান্সার কি? এখানে দেখো এটা তোমরা লিখবে যে অল্প বৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা, ঐতিহাসিক স্থান যেমন তাজমহল, ব্রিটিশ পার্লামেন্ট ভবন ইত্যাদি ভাস্কর্য, ঐতিহাসিক স্থান ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়, কারণ অ্যাসিডের সঙ্গে মার্বেল পাথরের বিক্রিয়া হয়। এর ফলে ওই স্থাপত্য, অট্টালিকা, ভাস্কর্যের গায়ে ক্ষতের সৃষ্টি হয়, একে পাথরের কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলে। এরপরের দেখো প্রশ্ন যেটা দেওয়া আছে, মিশ্রণের পৃথকীকরণের একটি উদ্দেশ্য লেখো। মিশ্রণের পৃথকীকরণের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এখানে দেওয়া আছে।
তো এটা তোমরা তিনটে উদ্দেশ্য লেখা, যে কোনো দুটো উদ্দেশ্য, যে কোনো একটা উদ্দেশ্য লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখো, বলা আছে ক্লোরোফর্ম ও বেঞ্জিনের মিশ্রণ পৃথক করার পদ্ধতির নাম কি? তো সেটা হবে তোমাদের সেপারেটরি ফানেল। সেপারেটরি ফানেল। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত হচ্ছে কি? RCOOH, এভাবে লিখে দেবে। এরপরে দেখো অথবা কোনো ছিল অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো। অ্যানায়ন বিনিময়কারী এ হলো NH2। এরপরে ছিল পরিশ্রুত জলের মধ্যে দিয়ে অতিবেগুনি রশ্মি পাঠানো হয় কেন? পরিশ্রুত জলের মধ্যে দিয়ে অতিবেগুনি রশ্মি পাঠানো হয় কেন? কারণ এই পদ্ধতিতে বা সেখানে ওই পরিশ্রুত জলের মধ্যে অতিবেগুনি রশ্মি পাঠানো হয় কারণ অতিবেগুনি রশ্মি জলে উপস্থিত জীবাণুকে ধ্বংস করে। অতিবেগুনি রশ্মি জলে উপস্থিত জীবাণুকে ধ্বংস করে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এবং বি এর মধ্যে 16 নম্বর স্কুলে ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য ভৌতবিজ্ঞানের। তো তোমার যদি সর্বপ্রথম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।